বর্ষার শেষ দিক, আকাশের মুখ গোমরা করে থাকাটা যেন আধারপুর গ্রামের মানুষের কপালের লিখন। মেঘেরা এখানে সহজে কাঁদে না, কেবলই শাসিয়ে যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শীর্ণকোনার নদীটার নামও তাই লোকদের মুখে বদলে দিতে হয়েছে মরকান। সেই নদীর বুক জেগে ওঠা চরের মতোই গ্রামের মানুষগুলোর জীবনও একটু এদিক ওদিক হলেই সব ভেসে যাওয়ার ভয়। আধারপুর নামটা কে কবে রেখেছিল কেউ জানে না, তবে এই গ্রামের প্রবীণরা বলেন এই গ্রামের মাটিতে নাকি অশুভ ছায়ারা আছে। দিনের বেলাতেও কিছু কিছু জায়গায় গা ছমছম করে ওঠে। বিশেষ করে গ্রামের পশ্চিম দিকের পুরনো কবরস্থানটার কথা উঠলেই সবার মুখে কথা কেমন যেন আটকে যায়। করিম শেখ ক্ষেতের আল ধরে বাড়িটার দিকে হাঁটছিল। পায়ের নিচে ভেজা মাটির নরম অনুভূতি, নাকে ধানের শীষের গন্ধ, এগুলো তার আঁচল মেরেছে না। তবু আজ সবকিছু কেমন যেন অচেনা ঠেকছে। বিকেলের আলো ফুরিয়ে আসছে, কিন্তু আজকের অন্ধকারের রংটা একটু বেশি কান। অন্যদিকে এই সময়টাতেও রাখালদের গরু পালের গলার ঘন্টার টুংটাং শব্দ শোনা যায়। পাখির কিচিরি মিচিরি থাকে আজ কেমন যেন সবকিছু নিশ্চুপ, যেন পুরো গ্রামটা কান পেতে ভয়ঙ্কর কিছু শোনার অপেক্ষায় আছে। বাড়ির উঠোনে পা দিতেই করিমের ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল আর বলল, আব্বা আইসো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে করিম এক অদ্ভুত ধরনের শান্তি খুঁজে পেল। এই শান্তির জন্যই তার বেঁচে থাকা। দাওয়ায় বসে থাকা তার স্ত্রী রহিমা এগিয়ে এসে স্বামীর হাত থেকে কাস্তে আর গামছাটা নিল। আইজ এত দেরি হলো কেন? হ্যাঁ, রহিমার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। করিম স্ত্রীর মুখের দিকে তাকালো। রহিমের চোখ যেন সে একই ভয় যা সে একটু আগেই গ্রামের পাশে বাতাসে অনুভব করে এসেছে। আর কইস না, বকবুল মাতা বোর উত্তর দিকের ওই ক্ষেতের সাবধান থেকে কারা জানি নষ্ট করে দিছে। পুরো ক্ষেতটা যেন জলায় মারছে। মাতব্বর আইস রাতে আগুন, তারপর মাইজা পোলার নাকি গত রাইতে ওই জ্বর নাকি থামতাছে না, প্রচুর পরিমাণে জ্বর আসছে ওর শরীরে। রহিমা শিউরে উঠল। কও কি? এইগুলো তো অলক্ষণের কাণ্ড। কি হইল এই গ্রামে? করিম একটু লম্বা দীর্ঘশ্বাস ফেলল। জানি না রে রহিবা, কিছুই বুঝতেছি না। সাত্তারের চায়ের দোকানে গেছিলাম, সবাই খালি একই কথা কইতেছে। কেউ কেউ তো কথাটা শেষ না করেই থেমে গেল করিম। কি হয়েছে? রহিমার জেদ। করিম ইতস্তত করে পড়ল। সবাই হাসিমের কথা কইতেছে, এই নাকি এর পিছে লাগছে। হাসেম নামটা শোনা মাত্রই রহিমার বুকটা ফ্যাকাশে হয়ে গেল। আধারপুর গ্রামের এক বিভীষিকার নাম হচ্ছে আসেম। বছর 10 আগে গ্রামের সবচাইতে প্রভাবশালী মকবুল মাতব্বরের সাথে জমিনে বিরোধের পর হাসিমের বাবা মা দুজনেই মারা যায়। গ্রামের সালিশে মাতব্বর পক্ষে রায় হয়, আর সেই থেকে হাসিম একা গ্রামের একেবারে শেষ মাথায় পুরনো কবরস্থানের পাশে তার পৈতৃক ভিটা। সে কারো সাথে বেশে না, কথাও বলে না। তার চাল চলন চাহনির সবকিছুই কেমন যেন অস্বাভাবিক। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলে। সবাই বিশ্বাস করে হাসিম তার বাবা মাকে হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এক অদ্ভুত কারুজাদুর সাধনা করেছে। করিম বলল, আরে দূর, এগুলো সব মানুষের মনের ভুল। হাসিম একটা পাগল মানুষ, এত ক্ষমতা কই থেকে আসলো? কিন্তু কথাটা সে নিজের মুখেও পুরোপুরি বিশ্বাস করতে পারল না, কারণ গত কয়েক মাস ধরে গ্রামের পরিস্থিতি ভালো যাচ্ছে না। কখনো কখনো কারো গরু ছাগল বিনা কারণে মারা যাচ্ছে, কখনো কারো ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রতিটি ঘটনার পরে সন্দেহের আঙুলটা ওই হাসিমের দিকে উঠছে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে এমন ঘোর অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। আধারপুর গ্রামটা যেন মৃতদের চাদরে বড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজনের চোখ সেটা ঘুমেছিল না।
হাসেম কালো আলখাল্লার মতো একটা লম্বা চাদর গায়ে জড়িয়ে সে নিঃশব্দে বেরিয়ে এলো তার ভাঙাচোরা ঘর থেকে। আর তার হাত থেকে একটা মাটির হাড়ি, একটা পুরনো পুঁথি আর একটা ধারালো ছুরি। তার গন্তব্য গ্রামের পশ্চিমের সেই পরিত্যক্ত কবরস্থানের ভেতরটা আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। বাতাসে শ্যাওলা আর ভেজা মাটির সোদা গন্ধ, ঝিঝি পোকার ডাকটাও এখানে কেমন যেন ভৌতিক শোনায়। হাসেম কাঁটা ঝোপ আর আগাছার জঙ্গল পেরিয়ে এগিয়ে চলল কবরস্থানের সবচাইতে পুরনো অংশে। এখানে এমন কিছু কবর আছে যেগুলো গ্রামের সবচাইতে বয়স্ক লোকটিও বলতে পারে না কার। এমনই এক পুরনো প্রায় মাটির সাথে মিশে যাওয়া কবরের সামনে এসে দাঁড়ালো হাসেম। এটা জহিরউদ্দিন ফকিরের কবর। প্রায় 100 বছর আগে জহিরউদ্দিন ফকির ছিলেন এই অঞ্চলের সবচাইতে বড় কালো জাদুকর। তার তন্ত্র সাধনার ভয়ে বাঘে বহিসে এক ঘাটে জল খেত। শোনা যায় তিনি নাকি মৃত মানুষের সাথে কথা বলতে পারতেন, মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারতেন। তার মৃত্যুর পর গ্রামের মানুষ ভয় তার কবরটা গ্রামের কবরস্থান থেকে আলাদা করে কোনো এক কোনায় দিয়েছিলেন। হাসেম হাড়িটা কবরের পাশে নামিয়ে রাখলো। তারপর পুঁথিটা খুলে অস্পষ্ট আলোতে পড়তে শুরু করলো। তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো অদ্ভুত সব মন্ত্র, যা মানুষের ভাষা বলে মনে হয় না। সে শব্দগুলো রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। তার উচ্চারণের সাথে চারপাশের বাতাসটা ভারী হতে লাগলো। ঝিঝিরিটা থেমে গেছে, কিন্তু শুধুমাত্র হাসিমের কণ্ঠ আর বাতাসের শশ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সে ছুরিটা হাতে তুলে নিল এবং নিজের বাম হাতে তালুটা চিরে ফেলল। ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত কয়েক ফোঁটা মাটির হাঁড়িতে ফেলল, বাকিটা ছড়িয়ে দিল কবরের উপরে। রক্ত মাটিতে পড়ার সাথে সাথে মনে হলো যেন মাটিটা শুষে নিল। হাসেম তারাস্বর মঞ্চ পড়া চালিয়ে যেতে লাগলো। তার চোখে দুটো রীতিমতো অন্ধকারের জঞ্জল করছে, তার শরীর কাঁপছে, কিন্তু কণ্ঠে কোনো জড়তা নেই। সে যেন সমস্ত ঘৃণা, সমস্ত প্রতিশোধ স্পৃহা ছেড়ে দিচ্ছে এই আহ্বানে। প্রায় 1 ঘন্টা পর ঘটনাটা ঘটল। যে কবরের উপরে হাসিম রক্ত ছিটিয়েছিল তার উপরের মাটি কাঁপতে শুরু করলো। প্রথমে অল্প অল্প, তারপর বেশ জোরে। কবরের এক পাশে মাটি ফাটল ধরে যেতে শুরু করলো। ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো এক ধরনের গা গড়িয়ে ওঠা পচা গন্ধ। ফাটলটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং সেই ফাটলের ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো কয়েকটা শুকনো কালো আঙ্গুল, তারপর একটা পুরো হাত। হাসিমের মঞ্চপনা থেমে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই হাতের দিকে। তার চোখে ভয় নয়, বরং এক ধরনের পাশবিক আনন্দ। হাতটা কবরের কিনারায় ভর দিয়ে ধীরে ধীরে শরীরে উঠে আসতে লাগলো। শরীরটা মানুষেরই, কিন্তু কেমন যেন শুকিয়ে যাওয়া, এবং চামড়াগুলো হাড়ের সাথে লেগে আছে, এবং পরনের কাপড়গুলো যেন পুরনো আমলের অনেক জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। লোকটার মাথায় লম্বা চটা চুল, বুক ভর্তি দাড়ি, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর তার চোখ দুটো। সেই চোখ দুটোর কোনো মনি নেই, কেবল চোখ দুটো সাদা গর্তে ভাঙা, কিন্তু সেই গর্তের গভীরে যেন 1000 বছরের অন্ধকার জমে আছে। দেহটা কবর থেকে পুরোপুরি বেরিয়ে এসে হাসিমের সামনে দাঁড়ালো। কোনো কথা বলল না, কেবলই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কোনো নিঃশ্বাসের শব্দ নেই, কোনো প্রাণের চিহ্ন নেই, কেবলই এক মৃতদেহ যা হাসিমের ডাকে সাড়া দিয়ে উঠে এসেছে। হাসিম হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলা শুকিয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, জহির ফকির, আমি হাসেম। আমি আপনাকে ফিরিয়ে এনেছি। আমি আপনাকে মৃত্যুর পরেও ফিরিয়ে এনেছি। মৃতদেহটা নড়ল না, কেবল তার মাথাটা সামান্য কাত হয়ে গেল। হাসেম বলতে লাগলো, ওরা আমার সব কেড়ে নিছে, সব কেড়ে নিছে। আমার বাবা মাকে মেরে ফেলছে, আমার সবই কেড়ে নিছে। ওই গ্রামের মানুষ সেদিন দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে, কেউ প্রতিবাদ করেনি। আমি প্রতিশোধ চাই ফকির, আমি প্রতিশোধ চাই। এই গ্রামটারে ধ্বংস করতে চাই।
প্রত্যেকটা মানুষ যেন তিলে তিলে কষ্ট পায়া মরে যায়। আমি চাই মকবুল মাতব্বর যেন তার চোখের সামনে বংশের প্রত্যেকটা প্রদীপ নিভে যেতে দেখে। হাসিমের কথা শেষ হলে জহির ফকির প্রথমবার মুখ খুলল। তার কণ্ঠস্বর ছিল শুকনো পাতার উপর দিয়ে সাপ ফিরে যাওয়ার মতো খসখসে, খুব শীতল এবং খুবই ভয়ঙ্কর। প্রতিশোধের আগুন ভালো হাসে, কিন্তু সেই আগুন জ্বালিয়ে রাখতে জ্বালানির দরকার হয়। হাসি মরিয়া হয়ে বলল, আমি সব দিতে রাজি আছি, আপনি যা চাইবেন তাই দিব। জহির ফকির নামক সেই কালো জাদুকর বা মৃত্যুর পর ফিরে আসা সেই কালো জাদুকর সাদা চোখের কোঠর থেকে এক ঝলক অশুভ আলো খেলে গেল। সে তার শুকনো আঙুল ধরে হাসিমের দিকে ইশারা করে বলল, আমার শক্তি ফিরে পেতে রক্তের প্রয়োজন। কচি বাঁশের তাজা রক্ত প্রতি 7টি অন্তর অমাবস্যার পূর্ণিমার রাতে আমার জন্য শিশু রক্তের বলি রাখবে। কথাটা শুনেই হাসিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। শিশু রক্ত! সে এতটা ভাবেনি, কিন্তু পরক্ষণে মকবুল মাতব্বরের অহংকারী মুখ আর তার বাবা মায়ের অসহায় মৃত্যুর দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে সব দ্বিধা কেটে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি রাজি আছি, আমি দেব আপনাকে শিশুর বলি দেব, শুধু আপনি আমার কাজটা করে দেন, এই গ্রামকে শ্মশান বানায় দেন, শ্মশান। জহির ফকিরের মুখে কোনো ভাবান্তর হলো না। সে কেবলই যন্ত্রের মতো মাথা নাড়ল। সেই রাত থেকে আধারপুর গ্রামের উপরে নেমে এলো এক ভয়াবহ অভিশাপ, এক মানব সৃষ্ট অভিশাপ, যা মানুষের ঘৃণার আগুনের জন্ম নিয়ে এক অতৃপ্ত মৃতের হাতে পূর্ণতা পেতে চলেছিল। পরের দিন সকাল থেকে গ্রামের নতুন আতঙ্ক শুরু হলো। মকবুল মাতব্বরের যে ছেলেটা জ্বরে ভুগছিল, সকালবেলা তাকে বিছানা মৃত অবস্থায় পাওয়া গেল। তার পুরো শরীর নীল হয়ে গেছে, চরিত্র কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম, মুখে কেমন যেন ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, যা দেখি গ্রামের সবচাইতে সাহসী লোকটিও ভয় পেয়ে গেল। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ মকবুল মাতব্বরের বাড়িতে ভিড় জমালো। মাতব্বর তার ছেলের লাশের পাশে বসে রীতিমতো পাথর হয়ে গেল। তার দাপট, তার অহংকার সব যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। করিম খবরটা পেয়ে ছুটে গেল। লাশের অবস্থা দেখে তার গা গুলিয়ে এলো। এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। গ্রামের ডাক্তার ডাকা হয়েছিল। তিনি অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে কেবল বললেন, তীব্র শকের কারণে হার্ট ফেল করছে মনে হচ্ছে, কিন্তু কি কারণে এত বেশি ভয় পেল তা তো বলতে পারবো না। সাত্তারের চায়ের দোকানে সেদিন মানুষের তিল ধারণের জায়গা ছিল না। সবার মুখে একই আলোচনা, একই ভয়। এক প্রবীণ ব্যক্তি কাশেম চাচা হুক্কায় টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এইটা তো কোনো ভালো লক্ষণ নয়। গ্রামের উপরে অলক্ষীর নজর পড়ছে। আরেকটা লোক বললেন, অলক্ষী না চাচা, কোন শয়তানের নজর পড়ছে, আর ওই শয়তানটা ডাকছে ওই হাসেম। মাতব্বর পোলার দশা এই করছে, আমি জানি। করিম কিছুক্ষণ চুপ করে শুনছিল। তার মনটা কেমন সায় দিচ্ছিল, এর পিছনে হাসেমের হাত থাকতেই পারে। কাল বিকেলে সে শুনেছে মাতব্বরের ছেলে জ্বরে পড়েছে, আর আজ সে সকালে বিভৎস মৃত্যু। ব্যাপারটা কেমন যেন মিলে যাচ্ছে। সেদিন রাতে করিমের ঘুম এলো না। রহিমার একই অবস্থা। মেয়ে ফাতেমাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে। করিমের বারবার মনে হচ্ছে ঘরের অন্ধকারে কে যেন হেঁটে বেড়াচ্ছে। কান পেতে শোনার চেষ্টা করলো, না, কোনো শব্দ নেই। হয়তো তার মনের ভুল। কিন্তু দিন যত গড়াতে লাগলো, গ্রামের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ হতে লাগলো। মাতব্বরের বড় ছেলের আদরের খোরাটা
আস্ত বলেই মরে পড়ে গেল। তার মেজাজের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। এরপর মাতব্বরের স্ত্রীর শরীর খারাপ হতে শুরু করলো। তিনি সারাদিন বিড়বিড় করে কিসের জন্য বলতেন আর ভয়ে আঁতকে উঠতেন। বলেন রাতে নাকি তিনি ঘরের জানালায় দুটো সাদা চোখ দেখতে পেয়েছিলেন। গ্রামের অন্যান্য মানুষের উপরেও এর প্রভাব পড়তে শুরু করলো। কারো ক্ষেতের ফসল পচে যেতে লাগলো, কারো পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো। একটা অদৃশ্য ভয়, একটা অজানা আতঙ্ক পুরো গ্রামটাকে গ্রাস করে ফেললো। সন্ধ্যার পর আর কেউ ঘর থেকে বের হয় না। বাচ্চাদের খেলাধুলা, হাসি ঠাট্টা সব বন্ধ। আধার পর গ্রামটা যেন মুহূর্তেই এই নামটার সার্থকতা প্রমাণ করতে শুরু করেছে। এরই মধ্যে পেরিয়ে গেল 7টা দিন। সেই চিন্তা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় চারদিকটা ভেসে গেল। সেই আলোয় সে স্নিগ্ধতা ছিল না, বরং কেমন যেন ফ্যাকাশে আর ভৌতিক মনে হচ্ছিল। করিমের মনটা সকাল থেকে ডাকছিল। সে ফাতেমাকে আজ সারাদিন চোখের আড়াল করেনি। রহিমাকে বারবার বলে দিয়েছে ঘরের দরজা যেন শক্ত করে বন্ধ করে রাখে। রাত গভীর হতে শুরু করলো। করিমের চোখে ঘুম নেই। সে দাওয়ায় বসে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে তার নজর গেল গ্রামের শেষ প্রান্তটার দিকে, হাসিমের বাড়ির দিকে। তার মনে হলো ওই দিক থেকে কে যেন একটা ছায়া মূর্তি গ্রামের ভেতরে প্রবেশ করেছে। মূর্তিটা লম্বা, আর তার হাঁটার ভঙ্গিটা কেমন যেন মানুষের মতো নয়। করিম প্রথম ভাবলো হয়তো হাসিমই হবে, কিন্তু মূর্তিটা যত কাছে আসছে লাগলো তার বুকের ভেতরটা ততই জোরে জোরে বাঁচতে শুরু করলো। না না, এটা হাসিম নয়, এটা আরো লম্বা, আরো শীর্ণ। আর তার পেছনে হাসিমের মতোই আরেকটা ছায়া। করিমের শির দানা দিয়ে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল। সে দৌড়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। রহিমা ভয় ভয় জিজ্ঞেস করলো, কি হয়েছে? করিম কোনো মতে বলল, চুপ চুপ, কোনো কথা বলবি না। সে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো ছায়া মূর্তি দুটি এখন গ্রামের মাঝ বরাবর হেঁটে যাচ্ছে। তাদের কোনো তাড়া নেই, তারা যেন কিছুটা খুঁজছে। করিম দেখলো মূর্তি দুটো গ্রামের একেবারে সহজ সরল আর গরিব হিসেবে পরিচিত হারুন মাঝির বাড়ির সামনে এসে দাঁড়ালো। হারুনের ফাতেমার বয়সী একটা ছোট্ট ছেলে আছে। করিমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলো। সে কিছুটা একটা করতে চাইলো, চিৎকার করে সবাইকে জাগিয়ে দিতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সেটা কেমন যেন ভয় অবশ হয়ে গেছে। সে দেখলো সামনের ছায়া মূর্তিটা হারুনের দুর্বল বাঁশের দরজায় হাত চাক। কোনো শব্দ হলো না, কিন্তু দরজায় যেন আপনা আপনি ঘুরে গেল। মূর্তিটার ভেতরে ঢুকে গেল, আর হাসিম বাইরে পাহারাদারের মতো দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত মাত্র, তারপর হারুনের বাড়ি থেকে ভেসে এলো এক তীব্র আর্তনাদ। কিন্তু আর্তনাদটা শুরু হয়ে যেন থেমে গেল। কেউ যেন তার গলাটা চেপে ধরেছে। এরপর সব কিছু আগের মতোই চুপচাপ। এরপর সে লম্বা মূর্তিটা ঘর থেকে বেরিয়ে এলো, আর তার হাতে ধরা ছোট্ট একটা শরীরটা নিথর নিস্তেজ। করিমের চোখ ঝাপসা হয়ে এলো। সে চিনতে পারলো ওটা হারুনেরই ছেলে। মূর্তি দুটো যেভাবে এসেছিল সেভাবেই গ্রামের শেষ প্রান্তে মিলিয়ে গেল। পরদিন সকালে যখন হারুনের ছেলের নিখোঁজ হওয়ার খবরটা গ্রামে ছড়িয়ে পড়লো, তখন আর কারো বুঝতে বাকি রইল না গ্রামে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। সবাই বুঝতে পারলো এইটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা অতৃপ্ত আত্মার প্রতিশোধ, যা এক শিশুর রক্ত দিয়ে শুরু হলো। গ্রামের মানুষের ভেতরে ভয়, আতঙ্ক, দিশেহারা সব যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। তারা মকবুল মাতব্বরের কাছে ছুটে গেল, কিন্তু সেই মাতব্বর নিজেই রীতিমতো শোকে পাথর। সে আর গ্রামের মানুষকে কি ভরসা দিবে? করিম সেদিন প্রথমবার হাসিমের মুখোমুখি হলো। গ্রামের বাজারে হাসিমকে দেখতে পেয়ে সে এগিয়ে গেল। হাসিমের মুখে কোনো ভাবান্তর নেই, তার চোখ দুটো আগের মতোই শীতল আর নির্লিপ্ত ছিল। করিম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, হারুনের পোলারে তুই কি করছস? সত্যি করে বল হাসিম। হাসিম করিমের দিকে এমন ভাবে তাকালো সে যেন একটা পোকামাকড় দেখছে। বাঁকা একটা হাসি এসে বলল, খেলা তো শুরু হয়েছে করিম, এখন অনেক কিছু দেখার বাকি আছে। মাতব্বর আমার সব কারে নিছিল না, আমি এখন এই গ্রামের সবকিছু কারে নেবো, বুঝতে পারছো? একটা একটা করে সব কারে নিব।
কথাটা বলে হাসিম আর দাঁড়ালো না, বাজারের ভেতর থেকে হেঁটে চলে গেল। তার যাওয়ার পথের দিকে সবাই এমন ভাবে তাকিয়ে রইল যেন জীবন্ত শয়তানকে হেঁটে যেতে দেখলো। করিম বুঝতে পারলো তার সামনে আরো ভয়ঙ্কর কিছু আসছে। এই অভিশাপ এত সহজে শেষ হবে না, তাকে কিছুটা করতেই হবে, নিজের মেয়ের জন্য, নিজের পরিবারের জন্য, আর এই অসহায় গ্রামটার জন্য। কিন্তু কিভাবে একটা মৃত জাদুকরকে জীবন্ত শয়তানের বিরুদ্ধে লড়বে সে তা নিজেও জানে না। হারুনের ছেলে নিখোঁজ হওয়ার ঘটনাটা আধারপুর গ্রামের মানুষের শির দ্বারা সেই শক্ত হাড়টাও যেন ভেঙে দিল। ভয়টা এখন আর সন্দেহ বা কানাঘুষার পর্যায়ে নেই, এটা এখন এক বর্তিমান আতঙ্ক। গ্রামের প্রতিটা ঘর, সেখানে ছোট্ট শিশু আছে, সেখানে যেন মৃত্যুর পরোয়ানা ঝুলে আছে। মকবুল মাতব্বর যার দাপটে একসময় বাঘে গরুতে একটা ঘাটে জল খেত, এখন নিজের বাড়ির বাইরে পা রাখতেও ভয় পান। ছেলের মৃত্যু, স্ত্রীর মানসিক বিকার সব মিলিয়ে তিনি জীবন্ত লাশ হয়ে গেছেন। গ্রামের মানুষ শেষ আশাটুকু হারিয়ে ফেলেছে। কর্মীর অবস্থা সবচাইতে সঙ্গীন। সে নিজের চোখে দেখতে পাচ্ছে সেই রাতের বিভৎসতা। সে জানে হারুনের ছেলের কি পরিণতি হয়েছিল, আর যখনই সে তার মেয়ে ফাতিমার হাসি মুখের দিকে তাকায় তখন তার বুকের ভেতরটা শুকিয়ে যায়। পরবর্তী শিকার যে তার মেয়ে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রতি রাতে সে আর রহিমা পালা করে জেগে থাকে। ঘরের দরজা অতিরিক্ত খিল লাগানো থাকে, জানালার পাশে ধারালো দা দেয়া রাখে, কিন্তু করিম জানে এসবে কোনো কিছুই কাজে আসবে না। যে শক্তি হারুনের পাশের দরজা শব্দহীন ভাবে খুলতে পারে তার কাছে কাঠের খিল নিতান্তই তুচ্ছ। দিন গড়াতে লাগলো, 7 দিনের চক্র পূর্ণ হওয়ার সময় এগিয়ে আসতে লাগলো। গ্রামের উপরে অশুভ ছায়াটা গভীর হতে লাগলো। দিনের বেলাতেও গ্রামটা কেমন যেন ভৌতিক হতে লাগলো। রাস্তাঘাটে মানুষ নেই, শিশুদের কোলাহল নেই, এমনকি পশু পাখিরা যেন কেমন যেন ভয় চষে গেছে। করিম কয়েকবার চেষ্টা করেছিল গ্রামের সবাইকে একত্র করার। সে ইমাম সাহেব, গ্রামের কয়েকজন মুরব্বী সাহেবকে বলেছিলেন, আমাদের কিছু একটা করতে হইব চাচা, এভাবে হাত পা গুটায় থাকলে কিন্তু চলবে না। আজ হারুনের ছেলে চলে গেছে, কাল যে আমার বা আপনার নাতি যাবে না এমন কোনো নিশ্চয়তা নাই, বুঝতে পারতেছেন? করিম মরিয়া হয়ে বলেছিল কথাগুলো। ইমাম সাহেব একজন ধর্মপ্রাণ কিন্তু অসহায় মানুষ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর কাছে দোয়া করা স্যার, আর কোনো কিছু করার আছে বাবা বলো তো? আমরা কোন শয়তানের সাথে লড়াই করতেছি, মানুষের সাধ্যের বাইরেই সব। একজন মুরব্বী বলেন, আর সেরকমকে যদি আমরা সবাই মিলে ধরে শেষ করে দিই? করিম মাথা নাড়ল, কোনো লাভ হবে না। আসল শয়তান তো হাসেম না, সে তো দাবার গুটি মারতেছে। মূল খেলোয়াড় তো অন্যজন, আর তাকে আমরা চিনি না, দেখিও না কখনো। হাসেম রে মারলে হয়তো বা অশুভ শক্তিটা আরো খাইপে যেতে পারে। আলোচনার কোনো সমাধান ছাড়াই শেষ হলো। সবাই ভয় পেয়ে যার যার মতো করে চলে গেল। কেউ হাসেমের বাড়ির দিকে যাওয়ার সাহসটুকু করতে রাজি হলো না। দেখতে দেখতে আরো 7টা দিন কেটে গেল। আবার সেই পূর্ণিমার রাতটা ফিরে এলো। এবার গ্রাম জুড়ে আতঙ্ক তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটা পরিবার তাদের শিশুদের ঘরের সবচাইতে নিরাপদ কোনায় ঢুকিয়ে রেখেছে। করিম তার মেয়েকে বুকের মধ্য দিয়ে বসে আছে, আর রহিমা পাশে বসে কোরআন শরীফ পড়ছেন। মাঝরাতের ঘটনা ঘটল, তবে এবার গ্রামের শেষ প্রান্তে নয়, একেবারে গ্রামের মাঝখানে। মকবুল মাতব্বরের সবচাইতে বিশ্বস্ত সহযোগী, যার বুদ্ধিতে মাতব্বর চলতেন, সে আমজাদ ব্যাপারীর বাড়িটাও হানা দিল সে ছায়ামূর্তি। আমজাদ ব্যাপারীর নাতি সবে মাত্র 5 বছরে পা দিয়েছে। তার কান্নার আওয়াজ পেয়ে বাড়ির সবাই জেগে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা কেবল দেখলো একটা লম্বা শীর্ণ ছায়াবর্তী তার নাতিকে কোলে নিয়ে বাড়ির পেছনে সেই জঙ্গলে দিয়ে বিলিয়ে যাচ্ছে, আর পেছনে পাহাড়দারের মতো হেঁটে যাচ্ছে হাসেম। গ্রামের বেশ কয়েকজন লোক সাহস করে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছিল, কিন্তু জঙ্গলের অন্ধকারে তারা কোথায় যেন হারিয়ে গেল, ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। তারা ফিরে এসে বলল,
তা আরো বেশি ভয়ঙ্কর ছিল। তারা নাকি স্পষ্ট দেখেছে হাসিমের সাথে যে ছিল সে কোনো মানুষ নয়। তার পা দুটো মাটি থেকে সামান্য উঁচুতে ছিল, আর তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার মতো ছিল। এই ঘটনার পর গ্রামটা যেন ভেঙেই পড়ল। পালানোর হিড়িক পড়ে গেল মানুষের ভেতরে। দু একটা পরিবার রাতের আধারে সবকিছু ফেলে গ্রাম ছাড়লো, কিন্তু পরদিন সকালে নদীর ঘাটে তাদের নৌকার পাশে তাদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেল। এই বার্তাটা স্পষ্ট ছিল, এই অভিশপ্ত গ্রাম থেকে বেরোনোর কোনো পথ নেই। মৃত্যু এখানে অবধারিত। খুনি বুঝতে পারল তাকে একাই লড়াই করতে হবে। পালিয়ে যাওয়া বা দোয়া করা কোনোটাই সমাধান নয়। তাকে এই শয়তানের দুর্বলতা খুঁজে বার করতে হবে। সে ছোটবেলা থেকে দাদির কাছে জহিরুদ্দিনের ফকিরের গল্পটা শুনে এসেছিল। তার মনে পড়ল দাদি বলতেন, যেই জাদুকর জারে দিয়া কালো জাদু করায় সেই লোক হইল জাদুকরের শক্তি আর দুর্বলতা। এই কথাটা করিমের মাথায় গেঁথে গেল। সে গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ আমিনাপুরীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমিনাপুরীর বয়স মোটামুটি 100 ছুঁই ছুঁই। তিনি জহির ফকিরের আমলের লোক না হলেও তার বাবা মা তাকে অনেক কথা জানিয়েছেন এবং তিনি অনেক ইনফরমেশন জানেন। করিম এক বিকেলে লুকিয়ে লুকিয়ে আমিনার বুড়ির বাড়িতে চলে গেল এবং বুড়ির চোখে প্রায় দেখেন না, কানেও খুব একটা শোনেন বলে মনে হয় না। করিম তার কানের কাছে গিয়ে মুখ নিয়ে জহির ফকিরের কথা জিজ্ঞেস করলো। নামটা শোনা মাত্রই আমিনার বুড়ির ফ্যাকাশে মুখের রক্ত ফিরে এলো। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ওই সর্বনাশ আর মুখে আনিস না দাদু ভাই। কেরামের উপরে আবারও তার ছায়া পড়ছে। আমি টের পাইতেছি। করিম তাকে সমস্ত ঘটনা করে বলল, কিভাবে হাসিম তাকে ফিরে এনেছে, কিভাবে শিশুদের বলি নিচ্ছে। সব শুনে আমিনা বলে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, একখানা কথা আছে, সেটা কেউ জানে না। জহির ফকিরের কবর থেকে উঠানো যায়, কিন্তু তারে দুনিয়াতে বন্ধ রাখতে যে হারে ডাকে, তার ইচ্ছার ঘৃণা সব একসাথে থাকতে হয়। আর ফকিরের চাহিদা মতো তার রক্ত খাওয়াইতে হয়। যদি কোনো কারণে সে ডাকে, তার মনে 1 সেকেন্ডের জন্য দয়া আসে, তবে সে যদি ফকিরের চাহিদা পূরণ করতে না পারে, তাহলে চুক্তি ভাঙা যায়। আর ভাঙা চুক্তির শাস্তি ফকির নিজেই দেয়, কারণ অতৃপ্ত আত্মারা তখন আরো বেশি ক্ষুধার্ত হয়ে ওঠে। তখন সে তার প্রভুর রক্ত দিয়া নিজের ক্ষুধা মিটায়। এই কথাটা করিমের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে এটাই হচ্ছে তার দুর্বলতা। হাসিম হলো জহির ফকিরের শক্তি এবং দুর্বলতা। তাকে সরাসরি ফকিরের সাথে লড়তে হবে না, তাকে কেমন হাসিমের বনের ভেতরে প্রতিশোধের আগুনটা নিভিয়ে দিতে হবে, অথবা তাকে ফকিরের চাহিদা পূরণে বাধা দিতে হবে। আর দেরি করলো না করিম। পরবর্তী অমাবস্যা আর মাত্র 2 দিন বাকি। আর এবার শিকার হচ্ছে যে তার মেয়ে ফাতেমা হবে। সে পুরো মনে প্রাণে অনুভব করতে পারছিল, কারণ গতকাল থেকে ফাতেমা কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে। সারাদিন চুপচাপ বসে থাকে আর রাতের বেলায় ঘুমের মধ্যে ভয় চিৎকার করে ওঠে। করিম বুঝতে পারল তার মেয়েকে শয়তান নিশানা করে ফেলেছে। অমাবস্যার রাত, আধারপুরের ইতিহাসের সবচাইতে অন্ধকার রাত হয়তোবা আর কখনো আসেনি। করিম তার স্ত্রীকে বলল, রইমা, আমি বাইরে যেতেছি, যদি না ফিরে আসি তাহলে ফাতেমার নিয়া যত দূরে পারিস পালাই যাইস, যত দূরে, আর ফিরে তাকাইস না। রহিমা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সে জানতো করিম যা বলছে তাদের ভালোর জন্যই বলছে। সে কেবল স্বামীর হাতটা একবার শক্ত করে ধরে আবারও ছেড়ে দিল। করিম ঘর থেকে বের হলো, হাতে তার বাবার রেখে যাওয়া ভারী কাস্তেটা। তার লক্ষ্য হাসিমের বাড়ি নয়, তার লক্ষ্য কবরস্থান। সে জানে জহির ফকির তার শিকারকে নিজে হাতে নেয়, আর হাসিম তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। আজ রাতে তাকে সেই পথে আটকাতে হবে। করিম কবরস্থানের কাছাকাছি একটা বড় বট গাছের আড়ালে লুকিয়ে রইল।
রাত যত গভীর হতে থাকলো তার বুকের ধুকধুকানাটা ততই বাড়তে লাগলো। অবশেষে সে দেখলো দুটো ছায়া মূর্তি কবরস্থান থেকে বেরিয়ে গ্রামের দিকে এগোচ্ছে। সামনের জন জহির ফকির, আর তার হাঁটায় কোনো শব্দ নেই, আর পেছনে অপরাধীর মতো মাথা নিচু করে হেঁটে আসছে হাসেম। করিম দেখলো তাদের গন্তব্য তাদের বাড়ির দিকে। সে আর অপেক্ষা করলো না, সেই গাছটার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের পথ আটকে ধরলো। থাম হাসেম, একদম থাম। করিমের গলার আওয়াজে দুজনেই থেমে গেল। হাসেম তাকে দেখে চমকে উঠল, কিন্তু জহির ফকিরের ভিতরে কোনো পাপান্তর নেই। সে তার সাদা চোখে কঠোর দুটো যেন করিমের ভেতরে পড়ে ফেলার চেষ্টা করছে। হাসেম হিস হিস করে বলল, পথটা ছাড় করিম। মরতে চাস নাকি? করিম কাস্তাটা শক্ত করে ধরে বলল, মরার ভয় আমি অনেক আগে ছেড়ে দিছি। আজ হয় তুই মরবি, নাহলে আমি মরবো, কিন্তু আমার মায়ারে আমি একটা আসরও পড়তে দিব না রে, পড়তে দিব না। সে হাসেমের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, একবার ভাইবা দেখ হাসেম, তুই কি করতেছস? কার গোলামি করতেছস তুই? এই মোর শয়তানটার প্রতিশোধের জন্য তুই নিজের আত্মারে ভরে দিয়ে দিছস রে মুর্দার কাছে। তা মৃত মানুষরা তুই জায়গায় তুলছস। তোর বাপ মা এটাই চাইছিল? তারা কি চাইছিল যে তুই তাদের হত্যার প্রতিশোধ নিবি মাসুম বাচ্চার রক্ত দিয়া? সত্যি করে কহ। করিমের কথাগুলো যেন তত্ত্ব শলাকার মতো হাসিমের বুকে বিঁধল। এই প্রথমবার কেউ তার প্রতিশোধের পদ্ধতির দিকে আঙ্গুল তুলল। এই প্রথমবার তাকে তার বাবা মায়ের কথা মনে করিয়ে দিল। তার চোখের সামনে তার মায়ের মুখটা ভেসে উঠল। তার বড় হলো, তার মা যেন ধিক্কার দিচ্ছেন, তার বাবা যেন ধিক্কার দিচ্ছেন। ইস্পাত কঠিন ঘৃণার প্রতিশোধের দেয়ালে প্রথমবারের মতো একটা ফাটল ধরল। তার চোখ দুটো ঝলঝল করে উঠল। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। জহির ফকির সে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে হাসিমের দিকে মাথা ঘোরালো। তার প্রভুর মনে যে দ্বিধার জন্ম হয়েছে সে তার অতিলৌকিক শক্তি দিয়ে টের পেয়ে গেছে। তার শক্তির উৎস, তার নোংর সবই দুর্বল হয়ে পড়েছে। চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। জহির ফকিরের শুকনো খসখসে কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল। চুক্তি ভাঙার শাস্তিকে জানিস হাসেম? জানিস নিশ্চয়। হাসেম চমকে ফকিরের দিকে তাকালো। তার চোখে এখন ভয়। ফকির বলতে লাগলো, প্রতিশোধের রক্ত সবাই মতো না পেলে যে প্রতিশোধ দিচ্ছে তার রক্তই আমার পাওনা। তুই দুর্বল হয়ে গেছিস, তোর আর আমাকে বেঁধে রাখার ক্ষমতা নেই, আমার ক্ষুধা মেটানোর ক্ষমতা নেই। কথাটা শেষ হওয়ার সাথে সাথে জহির ফকির অবিশ্বাস্য দ্রুততার সাথে হাসিমের উপরে ঝাঁপিয়ে পড়ল। তার শুকনো নোখালো আঙ্গুলগুলোতে বসিয়ে দিল হাসিমের গলায়। হাসিম একটা আর্তনাদ করার সুযোগও পেল না। তার চোখ দুটো যেন ভয়ে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে হয়তোবা জীবনের শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল শয়তানকে ডেকে আনার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। শয়তান কখনো কারো প্রভুত্ব মানে না। করিম ভয়ে আর বিহনতায় পাথর হয়ে পুরো দৃশ্যটা দেখল। জহিরুদ্দিন ফকির তার প্রভুর দেহ থেকে রক্ত পান করছে, চুষে 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 রক্ত পান করছে। হাসিমের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ার পর ফকির উঠে দাঁড়ালো, কিন্তু এবার তার শরীরটা কাঁপছে। তার অবয়বটা কেমন যেন অস্পষ্ট হয়ে আসছে। তার মূল নোংর হাসেম ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে তাকে ধরে রাখার মতো আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তার শরীর ধীরে ধীরে ধুলোর মতো করে ঝরে পড়তে শুরু করলো। সে বাতাসের সাথে মিশে গিয়ে সেই কবরস্থান দিকে রীতিমতো উড়ে যেতে লাগলো, যেখান থেকে উত্থান হয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেল। পড়ে রইল কেবল করিম আর হাসিমের নিষ্প্রাণ দেহটা। অভিশাপ মুক্ত হলো। পরদিন সকালে আধারপুর গ্রামের মানুষ এক নতুন সূর্য দেখল।
বাতাস থেকে সে ভারী দমবন্ধ ভাবটা যেন উধাও হয়ে গেছে। তারা কবরস্থানের পাশে হাসিমের ছিন্ন ভিন্ন লাশটা খুঁজে পেল। সবাই বুঝতে পারল শয়তান তার নিজের প্রভুকে নিয়ে তার ক্ষুধা মিটিয়েছেন। করিম গ্রামের নায়ক হয়ে ওঠেনি, সে আগের মতোই সাধারণ কৃষক হয়ে রইল। সে কাউকে বলেনি সে রাতে কি ঘটেছিল। গ্রামের মানুষ তাকে কেবল অন্য চোখে দেখতে শুরু করলো, একটু সম্মানের চোখে। আধারপুর গ্রামে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। মাঠে আবারও ফসল ফলতে লাগলো, শিশুরা আবারও হাসতে লাগলো, মরা গাঙে আবারও প্রাণের সঞ্চার হলো। কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলো স্মৃতি গ্রামের মানুষের উপরে মুছে গেল না। এটি তাদের জন্য চিরস্থায়ী শিক্ষা হয়ে রইল। প্রতিশোধ ঘৃণা কেবল ধ্বংস ডেকে আনে, আর যে অন্ধকারের সাধনা করে সে অন্ধকারে একদিন বিলীন হয়ে যায়। করিমার দাওয়া বসে বসে মেয়ে ফাতিমার সাথে খেলা দিচ্ছিল। তার মনে এক ধরনের অনাবিল শান্তি, যা সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ফিরে এনেছে। কিন্তু সে জানে তার চোখের গভীরে সে অমাবস্যার রাতের ছায়াটা আজীবন থেকে যাবে। প্রিয় জেফরি ভাই, এটাই ছিল আমার লেখা নতুন আরেকটি গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি এমনই সব আরো নতুন নতুন গল্প লিখবো, আর শুধুমাত্র আপনার জন্য। জেফরি ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান বলছিলাম।